কোনো রূপকথার গল্প কিংবা আকাশ কুসুম আশ্বাস নয়, স্বপ্ন জয়ের গল্প। ইতিহাসকে সাথে করে নতুন প্রজন্মের শক্তিতে সমৃদ্ধ হবে আগামী পৃথিবী। কল রাশেক, দেশ বিদেশের নানা জনের গল্পকথন। রাশেক রহমানের প্রথা বিরোধী উপস্থাপনায় সত্য উদযাপন। কল রাশেক। Truth be told, truth be celebrated. So, রাশেক রহমানের সাথে সংযুক্ত হন ফেসবুক এবং ইউটিউবে শনিবার রাত 11টায়। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কল রাশেকের 15তম পর্বে। প্রথমত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ আজকের অনুষ্ঠান শুরু করতে অনিবার্য কারণবশত দেরি হয়ে গেল। এনিওয়েজ, টেকনোলজির কিছু সুবিধা রয়ে গেছে। সেটা হচ্ছে যে যারা দেখতে পাচ্ছেন না তারা যদি চান আমাদের এই টেলিকাস্টের পরে আপনারা আপনাদের সুবিধাজনক সময়ও দেখতে পারবেন। আজকে আমরা বাংলাদেশের বর্তমানে খুবই কম্পেলিং রিজন কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো। তার মধ্যে আপনারা সকলে জানেন যে বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে গেছে এবং বাংলাদেশের সন্তান সঞ্জয় তার অপূর্ব প্রাণবন্ত পারফরম্যান্স আসলে এখন টক অফ দ্য টাউন এবং সবাই সেটা নিয়ে কথা বলছে। সুতরাং খুব গম্ভীর আলাপ আলোচনায় যাওয়ার আগে ওয়ার্ল্ড কাপে সঞ্জয়ের যে পারফরম্যান্সটা সেটা একটু দেখে আমরা তারপরে একটু গভীর এবং গম্ভীর আলাপ আলোচনায় যাব। আশা করি আপনারা সঞ্জয়ের এই পারফরমেন্সটা আবারও উপভোগ করবেন, আর যারা দেখেননি আই হোপ ইউল রিয়েলি এনজয় ইট। ধন্যবাদ। ছেলেটা একদম ফাটিয়ে ফেললো। অ্যামেজিং পারফরমেন্স, ফুল অফ লাইফ, ফুল অফ এনার্জি, and that's how it should be. World Cup is all about energy. World Cup is all about people's strength, the spirit of competition. এবং সঞ্জয়ের এই পারফরমেন্স দেখে খুব ভালো লাগে, আর প্লাস খুব গর্বিত বোধ করি। দের আর অনেক খারাপ ঘটনা, খারাপ পরিস্থিতির মাঝেও কিছু কিছু ভালো জিনিস চোখে পড়ে যায়। এনিওয়েজ, আপনারা সকলে জানেন যে আমরা আজকে জুনের 13 তারিখে এই কল রাশেকের এই পর্বে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং কিছুদিন আগেই বাজেট উপস্থাপন করা হলো। আজকে একটু বাজেট নিয়ে আলাপ আলোচনা করব, তবে গতানুগতিক কোনো আলাপ নয়, কারণ শৈশব থেকে আজ অবধি যতবারই বাজেট দিতে দেখা গেছে আমাদের হাহুতাশ, আমাদের হতাশা, আমাদের বন্ধুর পথ পরিক্রমণের যেই ঘটনাগুলোর বারবার ফিরে ফিরে আসে, পুনরাবৃত্তি ঘটে। অর্থাৎ বাজেটের পরে বাজেট আসে। অবশ্যই বাংলাদেশ অনেক এগিয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, এবং বিশেষত বাংলাদেশ আওয়ামী লীগের যে সরকার, আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, সেই সময় বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় প্রবৃদ্ধির হার, অর্থনৈতিক সম্প্রসারণ সব কিছু যদি চিন্তা করা হয়, জিডিপির আকার, অভূতপূর্ব অর্জন আমাদের আছে এবং আমরা অভূতপূর্ব অর্জন আমরা করেছি। তো আনফর্চুনেটলি 2024 সালের 5ই আগস্ট অর্থনৈতিক প্রবৃদ্ধি বলুন বা আমাদের যে সকল অর্জন বলুন সব কিছুকে ছাপিয়ে দিয়ে একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং
তার ধারাবাহিকতায় একটি মনস্ট্রাস দানবীয় একটি অন্তর্বর্তীকালীন সরকার, ওই দানবের নাম ডক্টর মোহাম্মদ ইউনূস, যে ভাগ্যক্রমে এখন আর বাংলাদেশের দায়িত্বে নাই, এই দানবের পরবর্তীতে 2026 সালের 12ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের মাধ্যমে আপনারা জানেন যে বিএনপি সরকার গঠন করেছে। এবং অফকোর্স অ্যাজ এ কন্টিনিউয়েশন বিএনপি সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সরকার পরিচালনার জন্য তার মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদের মাধ্যমে বাজেট পেশ করিয়েছেন। আমি খুব নিবিড়ভাবে তার পেশকৃত বাজেটের যে প্রস্তাবনাগুলো সেগুলো শুনেছি এবং সেখান থেকে কিছু একটা ক্লিপ আমি গ্রহণ করেছি, যেটা আসলে সংসদে তিনি যা বলেছেন তাকে কাভার করেছে। আমি এই ক্লিপটা ছাড়ছি, আপনারা শুনবেন। আমরা তো বাজেটটা কোনো দলের জন্য করি নাই, এই জায়গাটাই তো আমরা ভুল করতেছি। আমরা কোনো বাজেট কোনো দলের জন্য করি না, করার কোনো ইচ্ছাও নেই। আমরা ফিনান্সিয়াল সেক্টরে একটা সিদ্ধান্ত নিয়েছি, কোনো ফিনান্সিয়াল সেক্টরে কোনো দলীয় লোক আমরা মনোনয়ন করব না, এটা পরিষ্কার করে আমি বলতে চাই, করব না আমরা। তো সুতরাং বাজেট হচ্ছে সকলের জন্য। তো আপনারা শুনছিলেন যে মূল আইডিয়াটা অথবা মূল কনসেপ্ট বর্তমান বাজেটের হচ্ছে যে তিনি দাবি করছেন যে এই বাজেটটা সার্বজনীন এবং সকলের জন্য প্রণয়ন করা হয়েছে। সমস্যা হচ্ছে যে যেই সরকারই ক্ষমতায় থাকে তারা সবসময়, এবং সেই সরকারের অর্থমন্ত্রী সবসময় দাবি করেন যে বাজেট সার্বজনীন এবং সকলের জন্যই করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে উই সাফার ফ্রম লট অফ মিসকনসেপশন। এবং আমি অনেক টকশো করি বা করেছি, কিন্তু প্রায়ই আমি একটা লোকের কথা খুব রেগুলারলি কোট করি, এবং it is such a relevant statement that he had made that in whichever country, in whichever economy you are working or you are trying to deliver something, his statement will always remain very much relevant. আমি আর কেউ না, ভারতের সাবেক অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী জনাব যশবন্ত সিং এর কথা বলছি। তিনি একটা কথা বলেছিলেন যে বাজেট not only takes care of the economic considerations, but it also takes care of political consideration. অর্থাৎ বাজেটের শুধু আকলন বিকলন, ডেবিট ক্রেডিট, যোগ বিয়োগ, কত টাকার ট্যাক্স পেলেন, কত টাকার প্রণোদনা দিলেন, কতটুকু ভোট থেকে দিলেন, কাকে কতটুকু শুল্ক ছাড় দিলেন, এই ব্যাপারটার মাঝেই সীমাবদ্ধ নয়। রাদার পলিটিক্যাল লিডারশিপ তার নিজের দেশকে কোথায় দেখতে চায়, তার দেশের মানুষকে কিভাবে দেখতে চায়, সেই দেখতে চাওয়ার সাথে বাজেটের একটা নিবিড় সম্পর্ক আছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার দ্য পলিটিক্যাল কনসিডারেশন কামস ইন। আনফর্চুনেটলি বাংলাদেশের, আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেক অর্থমন্ত্রী যেই দলেরই হয়ে থাকুক না কেন, তারা বাংলাদেশকে নিবিড়ভাবে ভালোবাসেন, তারা বাংলাদেশে ভালো চান, বাংলাদেশের মানুষের উন্মেষ হোক এটা নিশ্চিত করতে চান। Unfortunately, budget as a tool or a weapon, even today it is being used as an economic tool. অর্থাৎ অর্থনীতিতে যত সূত্র, যত তত্ত্ব পড়ানো হয়, সব জায়গায় সেটিরাস পেরিবাস, অর্থাৎ হোল্ডিং অল আদার ফ্যাক্টরস কনস্ট্যান্ট ধরেই তো করা হয়। কিন্তু কিছু ব্যাপার রয়েছে যেটা মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসায়িক জীবন, কর্মকাণ্ড, রাজনৈতিক জীবন, রাষ্ট্র জীবন সব কিছুকে প্রভাবিত করে। সেটা হচ্ছে লিডারশিপ, সেটা হচ্ছে আপনার ইনোভেশন, সেটা হচ্ছে আপনার ইউটিলাইজেশন অফ অ্যাকোয়ার্ড নলেজ, অথবা an endeavor to acquire further knowledge. হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমাদের দেশের বাজেটগুলো খুব বেশি অঙ্ক নির্ভর,
আমাদের দেশের বাজেটগুলো খুব বেশি আয় ব্যয় নির্ভর, কিন্তু গুণগত মানের সত্যিকার উন্মেষ ঘটানোর জন্য যা প্রয়োজন সেটা হচ্ছে জ্ঞানচর্চা। সেই জ্ঞানচর্চায় গুণগত মানের উন্মেষ ঘটিয়ে বিনিয়োগের খুব বেশি প্রতিফলন এই বাজেটেও আমরা খুঁজে পাই নাই। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষক তার একটা ন্যারেটিভ আছে বর্তমান বাজেটের ব্যাপারে, আমি একটু এটা চালিয়ে নিই, তারপর আমরা বাকি আলাপে যাব। আমার মনে হয় এনবিআর বর্তমান অর্থমন্ত্রী মহোদয়কে এবং প্রধানমন্ত্রী মহোদয়কে ভুল বুঝিয়েছে যে আপনি ভালো বড় ট্যাক্স দেন, এটা ইট উইল ক্রিয়েট জবস। আপনার কোনোভাবেই এনবিআর আপনাকে 7 লক্ষ কোটি টাকা তুলে দিতে পারবে না, তারা 5 লক্ষও তুলতে পারবে না। তারা যা তুলবে আপনি আরো 2-3 লাখ টাকা ধার করবেন, আপনি 8 থেকে 8.5 লাখ কোটি টাকার উপরে আপনার বাজেটের প্রয়োজনই নেই। এভার কেয়ার, কন্টিনেন্টাল হসপিটালের অ্যানুয়াল রেভিনিউ বা মেডিনোভা পপুলারের রেভিনিউ কত এনবিআরও জানে না। ওরা একটা পরিমাণ টাকা চার্জ করে, বাকিটা তারা নিজেরা পকেটে নিয়ে যায়। প্রতি বছর 23 লক্ষ শিক্ষিত যুবক যুবতী, আমাদের তরুণ তরুণী বন্ধু সন্তানেরা, তারা দে এন্টার দ্য জব মার্কেট। কিন্তু আমি রেটোরিক্যালি বলি যে 23,000টাও ডিসেন্ট জবস আমাদের সামনে নেই। বিসিএসে 3-4 হাজার এবং ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার্স ভালো ভালো ব্যাংকগুলো, নাসিম ভাইদের প্রতিষ্ঠানগুলো খুব বেশি হলে 30-40-80 জন নেন। তাহলে এই যে 23 লক্ষ আপনাদের ছোট ভাই বোন বা আপনাদের ক্লাসমেটস, তাদের জন্য আমরা একটা থিমলেস কান্ট্রি, একটা ফিউচারলেস সোসাইটি আমরা রেখে যাচ্ছি। বাংলাদেশ 54 বছর ধরে কখনো ডানে, কখনো বামে, কখনো মিশ্র অর্থনীতি, বিভিন্নভাবে আমরা এক্সপেরিমেন্ট করেছি এবং অ্যাজ এ রেজাল্ট আমাদের এন্টারপ্রেনিয়ার কমিউনিটিও, ওনারাও কিন্তু একটা স্টেবল ইকোনমিক ফিসক্যাল পলিসি ওনারা পান নাই। এখন সামনে আসছে বাজেট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে আমি বিডি জবসের যে সিইও আমাদের ফাহিম মাসরুর, ওনার সাথে আরেকটা প্রোগ্রামে ছিলাম। উনি বলেন যে প্রতি বছর 8 থেকে 9 লক্ষ তারা শিক্ষিত বেকার যুবক, এবং এটা মানে অ্যাকচুয়ালি রিএফার্মস যেটা একটা প্রোগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আমাদের বন্ধু আমরুল্লাহ ফেরদৌস বলেছিল যে আমি পৃথিবীর সর্ববৃহৎ ইউনিভার্সিটির ভিসি, কিন্তু আমি অলসো দ্য ভাইস চ্যান্সেলর অফ দ্য লার্জেস্ট জবলেস ক্রিয়েটিং ফ্যাক্টরি। কারণ 38 লক্ষ স্টুডেন্টস, 2,500 কলেজ, আপনি যে 2,500 কলেজ, প্রতি কলেজের একজনকেও চাকরি দিতে হয়, তাহলে 2,500টা ভালো জব দরকার। আমাদের নর্থ সাউথ থেকে আমরা প্রতি বছর 6। আপনারা এই শিক্ষক মহোদয়ের কথাগুলো শুনলেন। এখানে প্রথম কথা হচ্ছে যে ওয়ান থিং ইজ নোটেবল অ্যান্ড আই থিঙ্ক হি ইজ সো ভেরি কারেক্ট, দ্যাট ইজ যে এনবিআর ক্যান কালেক্ট, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সরকারের জন্য রেভিনিউ কালেক্ট করবেন, বাট দ্য ভিশন যে রেভিনিউ কালেক্ট করলে কি হবে, কি অর্জন করা যাবে, ডেফিনেটলি দ্যাট উইল নট কাম ফ্রম ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। দিস ইজ নাম্বার 1। সো ওই জায়গায় শিক্ষক মহোদয় যে বলছেন যে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে, অর্থমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে যে আপনি বড় বড় কর আরোপ করে দেন এবং অনেক বেশি এমপ্লয়মেন্ট জেনারেট হবে এবং লক্ষ্যমাত্রা অর্জিত হবে, কোনো কিছুই আসলে দিনের শেষে হবে না। উই উইল বি রিইনভেন্টিং দ্য হুইল, অর্থাৎ চাকাটাকেই বারবার নতুন করে আমরা উদ্বোধন করতে থাকবো। এটা 1। 2 নাম্বার, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়, কিছুদিন আগে বর্তমান সরকারের যে শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ, হি মেড এ স্টেটমেন্ট অ্যাবাউট ঢাকা ইউনিভার্সিটি ইন অপোজ টু আনাদার প্রাইভেট ইউনিভার্সিটি। দেখা গেল যে তার ছাল চামড়াও ছিঁড়ে ফেলা হচ্ছে। যদিও তিনি আমার দলের না, আমি তাকে সব ক্ষেত্রে সমর্থন করি না, কিন্তু যেই দলের মন্ত্রী হোক তিনি যদি সত্যি কথা বলে তাকে তো আমার সমর্থন করতে হবে। সো টু এ গ্রেট এক্সটেন্ট আই ডু সাপোর্ট হিম হোয়াট হি হ্যাজ সেড, অ্যান্ড দ্যাট ইজ রিসার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটুকু যাওয়া উচিত ছিল, আমি একটু সুন্দর করে বলতে চাচ্ছি, সেই জায়গাটায় আমরা যেতে পারি নাই। অলদো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই রিসোর্স মোবিলাইজ করার মতো সকল সুযোগ শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থেকে নয়, নিজের ভিতর থেকেও করার সুযোগ আছে, প্রোভাইডেড দে ওয়ান্ট টু ডু ইট। এটা 1। আর 2 নাম্বার, এই যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয় যে কথাটা বললেন যে আপনার যদি বাংলাদেশে যতগুলো কলেজ আছে প্রত্যেকটার থেকে যদি একটা করে লোককেও চাকরি দেওয়া লাগে, তাহলে তো লক্ষ লক্ষ চাকরির ব্যবস্থা করা লাগে। আনফর্চুনেটলি দ্য এডুকেশন সিস্টেম দ্যাট উই হ্যাভ, that does not create job. It looks for jobs that are already created.
অর্থাৎ যেই শিক্ষা আমরা দিচ্ছি বা যে সেই শিক্ষা ব্যবস্থাপনায় আমরা আছি সেটা আসলে নতুন করে চাকরি বা কর্মের সংস্থান বা কর্মের উৎপত্তি ঘটায় না, বরঞ্চ তা তৈরি হওয়া কর্মের অন্বেষণে সহযোগিতা করে। এখন আপনারা বলতে পারেন যে হোয়াট ইজ দ্য কোরিলেশন অফ দিস উইথ দ্য বাজেট অফ বাংলাদেশ? দ্য রিলেশনশিপ ইজ যে আপনি তো রাস্তাঘাট করার জন্য টাকা পয়সা দিয়ে দিচ্ছেন, শিক্ষকদের বেতন দেওয়ার জন্য টাকা পয়সা দিয়ে দিচ্ছেন, সরকারি কর্মচারীদেরকে 30% বিভিন্ন রকম প্রণোদনা দিয়ে দিচ্ছেন, বেসরকারি যারা চাকরি করবে তাদেরকে 30% গ্র্যাচুইটি দিয়ে দিচ্ছেন, এভরিথিং ফাইন অ্যান্ড গুড, বাট ইন রিটার্ন হোয়াট আর ইউ গেটিং? তার মানে আমি কি জন্ম নিলাম, আমি কি খেলাম, আমি কি বড় হলাম, আমি একটা চাকরি করলাম এবং একটা সংসার হলো, ছেলে মেয়ে হলো, এক সময় আমি পৃথিবী ছেড়ে চলে গেলাম। এই লাইফ সাইকেলটাকেই শুধুমাত্র প্রমোট করার জন্য কি আমরা বাজেট করছি একটা দেশের, নাকি ভ্যালু অ্যাডেড প্রপোজিশনস তৈরি করার জন্য আমরা বাজেট তৈরি করছি? তার মানে এটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করেছিলেন, খুব সফল হতে পারেন নাই। এই সরকারও সফল হওয়ার কোনো লক্ষণ আমি দেখছি না, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা যদি ইনোভেশনকে মূল্য না দেন, আপনারা যদি ডিপ এডুকেশন, নলেজ মাইনিং, অর্থাৎ তেলের খনি থাকে, কয়লার খনি থাকে, গ্যাসের খনি থাকে, ঠিক একইভাবে জ্ঞানেরও খনি থাকে এবং সেই খনি থেকে আহরণ করতে হয়। সো বাজেটে যদি আগামী দিনগুলোতে এরকম প্রভিশন না থাকে যেখানে আপনি নলেজ মাইনিং করবেন, তাছাড়া আপনি সাস্টেইনেবল অথবা পারপেচুয়াল কোনো ইকোনমিক সলিউশন আপনার দেশের মানুষের জন্য দিতে পারবেন না। এবং আমি খুবই বেসিক একটা আইডিয়া আপনাদের সামনে ইন্ট্রোডিউস করছি, যেটা আসলে আমাদের বাজেটে ইনকর্পোরেট করা হয় নাই। It should have been the integral part of our budget, however it is not there. আমি খুব সুন্দর একটা সৃজনশীল বাংলাদেশের স্বপ্ন দেখি, সৃজনশীল বাঙালি বাংলাদেশের নাগরিকদের স্বপ্ন দেখি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই কনসেপ্টটা আসলে খুব আন্তরিকভাবে ইন্টিগ্রেট করা দরকার ছিল বাজেটের সাথে, এবং এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে বিনিয়োগ দরকার ছিল। অর্থাৎ আপনারা শুনলেই বুঝবেন। This is the production possibility frontier. Points on the curve show maximum efficiency. Inside means resources are being wasted, and points outside are currently impossible. অর্থাৎ এখানে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার যে একটা কনসেপ্ট অর্থনীতিতে আছে, এটা বলা হচ্ছে যে যদি এই কার্ভের ভিতরে, ফ্রন্টিয়ারের ভিতরে আমরা থাকি, তার মানে আমাদের অর্থনীতি ইজ ইনএফিশিয়েন্ট। যদি আমরা কার্ভের উপরে থাকি তার মানে সামওয়াট এফিশিয়েন্ট, বাট কার্ভের বাইরে গেলে আবার আমরা কিছু করতে পারি না, বিকজ উই ডোন্ট হ্যাভ দ্য নো হাউ, উই ডোন্ট হ্যাভ দ্য টুল। তাহলে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার 55,598 বর্গ মাইলের দেশ, 18 কোটি মানুষের দেশ, ভূমি তো আপনার বাড়ছে না, জনসংখ্যা বেড়েই চলেছে। এই সংকোচনশীল বাস্তবতায় আপনি প্রতিনিয়ত যেই চাহিদার চ্যালেঞ্জের মুখোমুখি হন, সেটা কিভাবে আপনি জয় করবেন? সেটা জয় করার একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে আসেন আমরা এর পরের ভিডিওটা দেখি, তাহলে একটু এক্সপ্লেইন করতে পারবো। But this boundary is not fixed. With visionary leadership and innovation, we shift this frontier outward, driven by the indomitable human spirit possible. এক্স্যাক্টলি। সো যদি আমাকে ক্রমসংকোচনশীল সম্পদ ব্যবস্থাপনাকে জয় করে সামনে গিয়ে আরও বেশি অর্জন করতে হয় বা আহরণ করতে হয়, তাহলে নাম্বার ওয়ান ইটস লিডারশিপ। অর্থাৎ আমাদের বাজেটে লিডারশিপ বিল্ডিং যে অ্যাসপেক্ট, সেখানে বাজেটের অ্যালোকেশনটা কোথায়? হাউ ডু ইউ বিল্ড লিডার্স?
আমি আপনাদেরকে একটা ছোট বেসিক এক্সাম্পল দিতে পারি। সিঙ্গাপুরে যেমন ধরেন once you're 18 you have to go to the military for a training for I think 1 year or 2 years. So what does it have to do with leadership? আপনি যখন একটা সোসাইটিতে ইনভেস্ট করবেন মাদক মুক্ত জনগোষ্ঠী তৈরি করার, অর্থাৎ যুব সমাজ তৈরি করার, that in turn creates leadership. When you train a large number of young generation, young people of the youth in a country, then what happens যে ন্যাচারালি সেখান থেকে দেশের জন্যে, দেশ মাতৃকার জন্য কাজ করার, অর্জন করার নেতৃত্বের জায়গাটা তৈরি হয়ে যায়। সো এই বাজেটে সেটা আমরা দেখি নাই। হ্যাঁ, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2 দেখেন, আমি খুব বেসিক একটা জায়গা বলি, বাংলাদেশের যে সায়েন্স ল্যাবরেটরি বলতে যেটা আমরা বুঝি BCSIR, বিলিভ ইউ মি, তারা যেই পরিমাণ গবেষণা করে এবং যেই পরিমাণ গবেষণার ফলাফল পায় সেটাকে আমরা কোনোদিন মূল্যই দেই নাই, এটার কোনো গরজও আমরা দেখাই নাই। এই ধরনের যে ইনস্টিটিউশনগুলো আছে, যেমন ধরেন পাট গবেষণা ইনস্টিটিউট, আপনার চাল গবেষণা ইনস্টিটিউট, দিজ ইনস্টিটিউশনস বাংলাদেশের বাস্তবতায় শুড বি অ্যাট দ্য টপ। এবং এটাও জানবেন যে বাংলাদেশে স্বাস্থ্য খাতকে যদি হিসাবে নেন, খুব দুঃখজনক, বাংলাদেশের মানুষ বাংলাদেশে থেকে ভালো স্বাস্থ্য সেবা পায় না, চিকিৎসা সেবা পায় না, অথচ বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট গ্রাউন্ড টু ডু রিসার্চ অন ক্যান্সার। Bangladesh is one of the best grounds or fields to do research, effective research on diabetes, on kidney disease. কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি স্পেসিফিক্যালি আপনার দেশের জাতীয় বাজেটে এই জায়গাগুলোকে কি বলবো, যদি প্রকাশিত না করেন বা এই জায়গায় যদি ইম্পর্টেন্স না দেন, তাছাড়া তো আপনি স্বাস্থ্যখাতে ডাক্তারের বেতন আর হাসপাতালের ভবন আর এইদিকে BCSIR বা পাট রিসার্চ ইনস্টিটিউট বা চাল রিসার্চ ইনস্টিটিউটের ভবন তৈরির জন্য টাকা, হ্যাঁ, বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভবন তৈরির জন্য টাকা দিয়ে দিলেন, শুনতে খুব ভালো লাগবে। বাট আবারও আগামী বছর একই ক্রাইসিস, একই সমস্যা, বাংলাদেশ হয়তোবা জিডিপির হিসাবে এগোতে পারে, হয়তোবা ইট বালু সিমেন্ট হিসেবে এগোতে পারে, বাট মনুষ্য সম্পদের জায়গায় তো আমাদের কোনো অগ্রগতি আসলে হবে না। সো হোয়াট উই আর ট্রাইং টু ডু, আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখাচ্ছি, শুনলে বুঝবেন। Leadership, innovation, and education and knowledge are the drivers of our new growth model. By connecting the national budget directly to these pillars, we determine our path. Leadership, innovation, and education and knowledge are the drivers of our new growth model. By connecting the national budget directly to these pillars, we determine our path. Leadership. সো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে দেয়ার শুড বি আ গ্রোথ মডেল ফর দ্য কান্ট্রি টু মুভ ফরওয়ার্ড, যেটার বেসিক কম্পোনেন্ট হবে লিডারশিপ, এডুকেশন, নলেজ অ্যান্ড রিসার্চ। অর্থাৎ একেবারে স্পেসিফিকভাবে পিন পয়েন্ট করে আপনি আপনার ইকোনমিক ড্রাইভার্সগুলোকে স্টিমুলেট করবেন। টাকা দিয়ে পৃথিবীতে সব কিছুই হয়, অনেক কিছুই হয়, আবার সব কিছু হয়ও না। সুতরাং হোয়াট উই আর টকিং অ্যাবাউট যে লিডারশিপ বিল্ড আপ বলতে বোঝাচ্ছি না যে প্রত্যেক ঘরে ঘরে একজন করে নেলসন ম্যান্ডেলা তৈরি হতে হবে, বাট লিডারশিপ বিল্ড আপ করার কথা বলতে চাচ্ছি যে যেই ছেলেটা বা যেই মেয়েটা বাংলাদেশে মাদক সেবন করতে চায় না, সে ভালো কিছু চিনতে চায়, জানতে চায়, করতে চায়, তাকে তো একটা অ্যাক্টিভিটি, একটা প্রসেসের ভিতরে আপনাকে নিতে হবে। নট অনলি এক্সামিনেশন, নট অনলি বুকস, পেন অ্যান্ড একটা কারিকুলামের মধ্যে দিয়ে তো হয় না। সো ইউ নিড সামথিং এলস অলসো, যেখানে একটা সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। হি অর শি শুড ফিল দ্যাট দে হ্যাভ অ্যাকমপ্লিশড সামথিং, হি অর শি শুড ফিল দ্যাট they have gone through a process which makes them stronger, which makes them more confident. Similarly, বাংলাদেশের এডুকেশন সিস্টেমে এডুকেশন জন্য প্রচুর বরাদ্দ আছে, দেখা যাচ্ছে। আপনার এখানে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য খাতে প্রচুর বরাদ্দ আছে, বাট কোয়ালিটি কী দিয়ে এনশিওর করা হবে? সো আমি মনে করি যে আরও ফার্দার রিসার্চ দরকার ছিল,
থোক টাকা নিয়ে একটা মন্ত্রণালয়ে একজন মন্ত্রীর হাতে দিয়ে দিলেন আর তিনি করে ফেললেন, এরকম না করে বরঞ্চ আমার মনে হয় there should have been R&D sort of approach, research and development করে করেই ধীরে ধীরে আমাদের এগিয়ে যাওয়া উচিত ছিল। এনিওয়েজ, বাজেট এসেছে, বাজেট আরও আসবে, যতদিন না মাইন্ডসেট চেঞ্জ না হবে, যতদিন না মাইন্ড ওভার ম্যাটার, যতদিন না একটা নলেজ বেস সোসাইটি গড়ে তোলার জন্যেই বাজেট পেশ করা হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের দুর্ভোগের জায়গা এত সহজে দূর হবে না। তবে বিশ্বাস করতে চাই, আশা করতে চাই যে আগামী দিনে দেল বি সাম প্র্যাগমেটিক চেঞ্জেস। একেবারে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলেছি, আমার এই মতামতে আশা করি কেউ কিছু মনে করবেন না, আর ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবারে আমরা চলে আসি বাজেটের পরেই শিক্ষাক্রম অর্থাৎ পাঠ্যক্রম, এডুকেশন কারিকুলাম ঠিক করার সংস্কার করার কাজে সরকার হাত দিয়েছে। তো আমি ঠিক বুঝতে পারছি না, আসলে আমি তাকে তো অত ভালো চিনি না, কিন্তু ওসমান হাদিকে হত্যা করা ঠিক হয় নাই। ওসমান হাদির হত্যাকারীদের বিচার হওয়া উচিত। ওসমান হাদির মতো এই ধরনের হত্যাকাণ্ডের শিকার আগামী দিনে আর কেউ যাতে না হয়। কিন্তু আপনারা কি রিয়েলি সিরিয়াস যে তার গল্প বাংলাদেশের এডুকেশন কারিকুলামের অন্তর্ভুক্ত করবেন? ডু ইউ রিয়েলি থিঙ্ক যে পৃথিবীর 8-10 জন রেবেল পোয়েট, রেবেল ওয়ারিয়ার, রেবেল লিডার, হ্যাঁ, বিদ্রোহী কবি, বিদ্রোহী নেতা, বিদ্রোহী যেই সত্ত্বেই হোক না কেন, তাদের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলিয়ে কি আসলে বাঙালি যেমন সেই বাঙালির জীবনে এইভাবে অন্তর্ভুক্ত করা কি ঠিক হবে? বেয়াদবি কি সামনের দিনে সামলাতে পারবেন? আপনারা কি প্রস্তুত? আমরা তো না হয় দেশের বাইরে, বাট যারা দেশে আছেন, ডু ইউ ওয়ান্ট টু সেলিব্রেট অ্যারোগেন্স? একটা হচ্ছে বিইং এবল টু প্রোটেস্ট, আর একটা হচ্ছে বিইং অ্যারোগেন্ট। একটা হচ্ছে প্রতিবাদ মুখর হওয়ার, আর একটা হচ্ছে বেয়াদবি করার। আমাদেরকে তো মনে হয় বেছে নিতে হবে যে আসলে আমরা কি করতে চাই। আই থিঙ্ক যারাই এই শিক্ষাক্রমে হাদিকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন, তার মৃত্যুর ব্যাপারে আমার কোনো বিতর্ক নাই। এই ধরনের মৃত্যু মেনে নেওয়া যায় না, এর বিচার প্রয়োজন। আপনি প্রতিবাদ করলে আপনি হত্যার সম্মুখীন হবেন, এটাও ঠিক না। এবং অ্যাজ এ হিউম্যান বিং, হুএভার হি মে বি, তার সাথে আমার মতের মিল হোক বা না হোক, আমি তাকে সম্মান করি। কিন্তু আপনারা একবার চিন্তা করেন যে বাংলাদেশের শিক্ষাক্রমে তাকে এইভাবে অন্তর্ভুক্ত করলে এটার জাস্টিফিকেশন আপনারা দিতে পারবেন কিনা, এবং এটার যে কনসিকুয়েন্সেস অর্থাৎ এটার যে ফলাফল, মানে আরও উচ্চতর এবং অধিকতর বেয়াদবির যে সূচনা হবে, সেটা আপনারা যারা গ্রাউন্ডে আছেন তারা সামলাতে পারবেন কিনা। আচ্ছা, আমার এই সপ্তাহে আরেকটা জিনিস চোখে পড়ল, প্রত্যেকে ভিডিওটা ছাড়ি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাইমের উপরে যা হয়ে গেল একটু দেখি আমরা। ভিডিও হবে। ঠিক আছে, আজকে আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হইলে ও কার কাছে যাবে? ওর জন্য আপনি আসবেন? আসবেন না। এতগুলা 100 জন মানুষ আসবে? আসবে না, কেউ আসবে না। ওই মানুষগুলা ভুক্তভোগী হবে। আপনার আসলে আমি তো আজকে প্রিমিয়ার লিগের খেলা চলতেছিল, খেলে আসার সময় আমার ফ্লাইট ডিলে হয়েছে। তো 9:40 ফ্লাইট, 10:20 হওয়ার পর আমি যখন আসলাম, এসে এয়ারপোর্টে নামলাম, সিএনজি নিলাম, আসতেছিলাম 11টা
11:25 দিকে মনে হয়। তো এই লামখান বাজার ফ্লাইওভারের নিচে আমার সিএনজি দাঁড়া করাইছে, উনি হলো সিএনজি ড্রাইভার। আমি বের হয়ে দাঁড়াইছি, পরে উনি আমাকে কিছু বলে নাই, ওনার গাড়ির কাগজপত্র নিছে। পরে আমি বলতেছি আপনি ব্যাগ চেক করেন, বলতেছি তুই গাড়িতে উঠ, গলা চিপে ধরে আমাকে গাড়িতে তুলে ফেলছে। আমি বলতে আপনি আমাকে গলা চিপে ধরে কেন তুলতেছেন, আমি ধাক্কা মেরে বেরিয়ে গেছি। এরপর উনি আমাকে গলা চিপে ধরে ওদের গাড়িতে ধরে রাখছে, আর ওরা ইচ্ছা মতন হ্যারাসমেন্ট করতেছিল। পুলিশ ছিল 2 জন, আরেকজন একটা সাদা পাঞ্জাবি পরা একটা মানুষ ছিল। ও কিছু পরিচিত না, ও মারতেছিল একটা ফাইট দিয়ে। পরে আমি আব্বুকে কল দিছি, মোবাইল তো কারাগারি করতেছে, আমি শুধু আব্বু আব্বু করতেছি, আমার গলা চিপে ধরে রাখছিল। পরে মানুষজন ওখানে সবাই জড়ো হয়েছে, প্রায় 100-150 জনের মানুষ। ওরা সবাই আমাকে আমার পরিচয় দিছে, তাও ও আমাকে মারতেছিল ওখানে, বলতেছে তুই আসামি, তুই কথা বলবি না। তারপরে আমি পরিচয় দিছি, আইডি কার্ড দেখাইছি, কোনো কিছু ইয়া হয় নাই ওর। ও আমার ব্যাগ ট্যাগ নিছে, এখানে আনছে, এসে বলতেছে স্যার আনছি। তো আমি দাঁড়াইছি, তো ওসি আমাকে বলতেছে চিন্তা করতে পারেন কি অবস্থা। আমি দেখছিলাম যে আমার ফেসবুকে লাইভ যখন চলছে, একজন কমেন্টে লিখেছে 17 বছর ধরে আপনারা কি করেছেন। ভাই কথা তো ঠিক, আমরা 17 বছর কেন, দেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত কি করেছি। বাংলাদেশের একজন নাগরিকের উপরে পুলিশ গায়ে হাত দিবে কেন? যদি তাকে গ্রেপ্তার করার প্রয়োজন হয় তাহলে দের ইজ এ ডিউ প্রসেস, অর্থাৎ একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই তো তাকে গ্রেপ্তার করা হবে। আর তার থেকেও বড় কথা যে পুলিশকে মার্সেনারি হিসাবে ব্যবহার করার দিনটা কবে শেষ হবে? পুলিশকে ভাড়াটের সন্ত্রাসীর মতো করে ব্যবহার করার দিনটা যদি শেষ এখন না হয়, তাহলে বিশেষত 5ই আগস্ট 2024 সালের পরে যে উদ্ভূত পরিস্থিতি, আমি বাংলাদেশের সরকারের বর্তমান যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলতে পারি যে 2 দিন পরে পুলিশ খুঁজে পাবেন না। Things are going out of hand, and I am telling you, নাইম তো জাতীয় দলের ক্রিকেট প্লেয়ার, সে তামিমের নাম্বার জানে, সে ফোন করে বলছে সে সাহায্য পাচ্ছে। অনেক মানুষের লুকায়িত ক্রন্দন আছে যারা পুলিশের প্রতিনিয়ত অন্যায় অত্যাচারের শিকার হচ্ছেন, এবং there is no one to protect them, and believe you me, what will happen একটা পয়েন্টে গিয়ে যে আসলে প্রোটেকশন না পেতে পেতে মানুষ, আমার মনে হয় তখন আইনটা নিজের হাতে এখনও তুলে নিচ্ছে, বাট তখন আরও বেশি মাত্রায় তুলে নিবে বলেই আমার কাছে মনে হয়। সো সময় থাকতে, চোর পালালে বুদ্ধি পারে সেটা হওয়া যাবে না, সময় থাকতেই আমাদেরকে আমাদের ব্যবস্থা নিতে হবে। এবং এই একই রকম ব্যাপার, যেখানে একটা ইয়াং ছেলের ডিগনিটি বা আত্মসম্মানের জায়গাটা নাই, তাহলে আমরা বলতে পারি যে আমাদের বাজেট ইজ নট ডিরেক্টলি রিলেটেড টু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, বাট where is that special allocation which will train our police better? Where is that special allocation যেখানে পুলিশের সম্যক ধারণা তৈরি হবে নাগরিকের আত্মসম্মান মর্যাদার ব্যাপারে, এবং যত্রতত্র যেখানে সেখানে সরকার দ্বারা প্রদানকৃত শক্তিকে অপপ্রয়োগ করা হবে না, সেই জায়গাগুলোও আইডেন্টিফাই করা যেতে পারে। এবার যদি না থেকে থাকে সামনের দিনে এটাকে সংযুক্ত করা যেতে পারে। আপনাদেরকে ফেসবুকের আরও একটা ক্লিপ দেখাচ্ছি। চিন্তা করতে পারেন একজন বয়স্ক মানুষকে কিভাবে অপমান করা হচ্ছে, মারা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। ওনার কি দোষ? উনি যদি পৃথিবীর সবচেয়ে দোষী মানুষও হন, তারপরেও ইউ ক্যানট ডু দ্যাট, দ্যাট ইজ টোটালি আনএক্সেপ্টেবল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঘুরছে, কিন্তু আমরা নির্বিকার বসে আছি। কে এই কাজ করেছে তাকেও আমরা খুঁজে বের করিনি, এবং যার উপরে অন্যায় হয়েছে তাকেও আমরা রক্ষা করার কোনো ব্যবস্থা গ্রহণ করি নাই। এবং আসুন আরেকটা দেখি, এটা আরও গুরুতর। তোর কথা কিসকা?
দিতেছি একটু দাঁড়া দোষটা দিতেছি আরে ভাই আপনার শান্তি আমার কথা শুনুন। আপনার শান্তি থাকেন। আমি যদি আমি চাঁদাবাদ তোমার সম্পদ আমি আমারটা তুলে নিয়ে দিবা 5টা টিকেট পরে আর ওই কথা কয় কি লাগা চাঁদাবাজির এক্সট্রিম সিচুয়েশন, ক্যামেরার সামনে আজান দিয়ে চাঁদাবাজ নিজেকে স্বীকার করে এরপরেই মিরপুরে গুলি করে হত্যা করা হয় চাঁদার দাবিতে। দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন। সো মব কালচার যেটা শুরু হয়েছিল তার থেকে খুব ভালো কিছু এখন তৈরি হচ্ছে তা না। দেশটা আমাদের সকলের, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সকলেই আছে এই দেশে। আমার মনে হয় হাই টাইম উই নিড টু ইউনাইট। যদি এগুলো বন্ধ না করা হয় আমাদের সামনে সমূহ বিপদ। আমি জাস্ট আমার অনুষ্ঠানের মাধ্যমে একটু তুলে ধরলাম, বিকজ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা বড় বড় কথা বলি যে আমরা খুব এগিয়ে যাচ্ছি, উন্নয়নের মহাসড়কে আছি, হ্যান আছি, ত্যান আছি, ভালো দৃষ্টান্ত স্থাপন করছি, কিন্তু যেই দেশে একজন বৃদ্ধ মানুষকে দিনে দুপুরে এভাবে থাপড়ানো হয়, যেই দেশে একজন চাঁদাবাজ ক্যামেরার সামনে দাঁড়িয়ে থেকে আবার গুলি করে হত্যা করতে পারে এবং হত্যা করে ভালো থাকতে পারে, বাইরে থাকতে পারে, যেই দেশে একজন ইয়াং ম্যান তাকে পুলিশ কিডন্যাপ করার চেষ্টা করতে পারে, আমি শব্দটা বললাম কিডন্যাপ বিকজ পুলিশ যদি অবৈধভাবে কাউকে ধরার চেষ্টা করে দ্যাট অ্যামাউন্টস টু কিডন্যাপ, সো চেষ্টা করতে পারে, তাহলে আর কি থাকে। সো আমি মনে করি যে আমাদের বড় বড় কথা না বলে we should try to implement due process, and not only that, predictability of law, অর্থাৎ অন্যায় করলে অন্যায়ের শাস্তি হয় বা হবে এবং ধরা পড়তে হবে, এই জায়গাগুলোকে প্রতিষ্ঠিত করতে পারলে আমার মনে হয় ভালো হবে। এনিওয়েজ, একটু আরেকটা ভিডিও আমার এই সপ্তাহে আসলো, আমি সরি এই ভিডিওটা দেখানোর পরে হয়তো একটু আমি উত্তেজিত থাকবো, আপনারা কিছু মনে করবেন না, বিকজ আমি আর যাই হোক এটা অ্যাকসেপ্ট করতে পারছি না। হাসিনা প্রতিদিন ফেন্সি ডিল খাইত এই দুঃখ ভুলে থাকার জন্য। হাসিনা প্রতিদিন ফেন্সি ডিল খাইত এই দুঃখ ভুলে থাকার জন্য। হাসিনা প্রতিদিন ফেন্সি ডিল খাইত এই দুঃখ। আচ্ছা, আপনারা বলেন এই লোককে কি করা উচিত? চাপকানো উচিত না? প্রথম ইংল্যান্ডে প্রফেশনাল ফুটবল খেলতো, টাকা দিয়ে নিয়ে যেত, এগুলো শুনলে হাসি লাগতো, কিন্তু হি ইজ এ মেনেস। এই লোক তো সমাজকে ধ্বংস করে দিবে। যেখানে যা ইচ্ছা, যেখানে যা মনে চায়, এরা ধর্মের নামে তাই বলে বেড়াচ্ছে। আমি জানি না এটা পার্ট অফ ফ্রিডম অফ স্পিচ কিনা, বাট এইটা যদি ফ্রিডম অফ স্পিচ হয় তাহলে তো আর মানে কিছু থাকে না। একটা অ্যামেজিং একটা ব্যাপার, এই লোক কখন কি বলে, জোকার টু দ্য হাইয়েস্ট অর্ডার, পুরো এন্টায়ার সোসাইটিটাকে পুরো অশান্ত করে রাখতেছে। আমি জানি না এদের বিচার কিভাবে হবে বা এদেরকে কিভাবে রহিত করা হবে, বাট আই এম রিয়েলি সারপ্রাইজড, মানে এভাবে মানুষ কথা বলতে পারে নাকি, আশ্চর্য ব্যাপার। আপনারা সকলে জানেন আমি আওয়ামী লীগের একজন সমর্থক, আওয়ামী লীগের একজন কর্মী। আমার এখানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবের একটা ক্লিপ এসেছে, আমি এটা ছাড়ছি। আমাদের সেই সেনাপ্রধান, আমাদের সেই প্রেসিডেন্ট অনেক আশা করে যাকে বানিয়েছে, কি দিচ্ছেন তিনি, কি দিয়েছেন, এটা ভাবতে হবে। নতুন কোন রণনীতি, রণকৌশল প্রণয়নে 5ই আগস্ট বাইরে অনেক কিছু ঘটেছে, ভেতরের অনেক কিছু আছে যেটা আপনি সবার চেয়ে বেশি। আমি শুধু বলতে চাই, ওয়ান্স বিট্রিয়ার অলওয়েজ।
বিশ্বাসঘাতকতা যারা করেছে তাদের রক্তে বিশ্বাস, এই বিশ্বাসঘাতকদের নিয়ে নতুন করে কোনো রণকৌশল নির্ধারণ করে সেটা কোনোদিনও সফল। মাননীয় নেত্রী, আপনি অনেক ম্যাচিউর পলিটিশিয়ান, প্র্যাগমেটিক পলিটিশিয়ান, এক্সপেরিয়েন্স পলিটিশিয়ান। আপনি স্টেটসম্যানের পর্যায়ে চলে গেছেন। আপনাকে আমার কোনো উপদেশ দেওয়ার দরকার নেই। আমাদের সেই সেনাপ্রধান, আমাদের সেই প্রেসিডেন্ট অনেক আশা করে যাকে বানিয়েছে, কি দিচ্ছেন তিনি, কি দিয়েছেন, এটা ভাবতে হবে। নতুন কোন রণনীতি, রণকৌশল প্রণয়নে আর লিডারশিপ, তারুণ্যকে দিতে হবে প্রাণ শক্তি, তারুণ্যকে দিতে হবে গুরুত্ব, এবং সেটা মাথায় রেখে আগামী দিনের পরিকল্পনা, প্ল্যান আপনি সাজাবেন, রণনীতি, রণকৌশল ঠিক করবেন। আচ্ছা দেখেন, ওই সেই তৈলমর্দনই চলছে। যদি নির্বহভাবে চিন্তা করেন তাহলে 2024 সালের 5ই আগস্টে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেই গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, সেই গণ অভ্যুত্থান আসলে সব কিছু আন্তর্জাতিক হিসাব নিকাশ, আভ্যন্তরীণ হিসাব নিকাশ এবং সবচেয়ে বড় রাজনৈতিক আমাদের যেই সত্যিকার শক্তি বা অবস্থান, এগুলোকে যদি আমরা হিসাবে নিতাম বা হিসাবে নেই, তাহলে কি আসলে আপনারা উনি কি সেনাপ্রধান বা দেশের রাষ্ট্রপতিকে দায়ী করতে পারেন? মানে আমার কথাটা হচ্ছে যে ওবায়দুল কাদের সাহেব কি জানেন না বা বোঝেন না যে আসলে কি হয়েছিল? তিনি তো ওই জায়গাটাতে ছিলেন এবং 3 আগস্ট থেকে ওনাকে আর কোনো বক্তব্য দিতে দেওয়া হয়নি। সুতরাং কারা কোন সমস্যায় কতটুকু ভূমিকা রেখেছে বা কতটুকু প্রজ্বলিত করেছে ওই সমস্যাটাকে, সেটা ভুলে গেলে তো চলবে না। এবং আমি মনে করি ইট ইজ হাই টাইম, অনেক তো হলো, বেলায় বেলায় অনেক বেলা হলো, আর কত? সত্যের সম্মুখীন হওয়া, সত্য কথা বলা তো জরুরি। আমি মনে প্রাণে মনে করি যে 2024 সালের 5ই আগস্ট এই পরিস্থিতি তৈরি হতো না যদি আমাদের দলীয় ব্যবস্থাপনা সঠিক থাকতো। এখন এর জন্যে কে খুশি হবেন বা হবেন না সেটা তো অন্য কথা। যিনি অখুশি হবেন, রাগ করবেন, মন খারাপ করবেন, তারা যদি আমার মুরব্বী হয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। কিন্তু সত্য হচ্ছে দলীয় ব্যবস্থাপনায় আমরা অত্যন্ত দুর্বল ছিলাম। এক্ষেত্রে রাষ্ট্রপতি বা সেনাপ্রধান কি করবেন, কি করতে পারতেন? তো যতবার আমরা এই সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে দোষী করে এই ধরনের বক্তব্য দিব, ততবার আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে 2024 সালে 5ই আগস্টে কিসের কাছে আক্রান্ত হয়ে পরাস্ত হয়েছি সেটা আমরা এখনো অনুধাবনই করি নাই। এবং আমি রিকোয়েস্ট করব যে আমার মনে হয় ট্রুথ মাস্ট বি টোল্ড। সো জনাব ওবায়দুল কাদের সাহেব যেহেতু উনি আসছেন, সার্কুলেশনে আছেন, ওনাকেও আমাদের নেতাকর্মীদের বলা উচিত যে আপনার অ্যাসেসমেন্টটা বোধহয় 100% কারেক্ট হচ্ছে না। কারণ নিজেকে এবং নিজেদেরকে বাঁচিয়ে আপনি অন্যের উপরে দোষ দিয়ে দিলে তো একই সমস্যা তো আবার হবে, এটাই বাস্তব। আর কথা হচ্ছে যে উনি ঠিকই বলেছেন, ওয়ান্স এ বিট্রেয়ার ইজ অলওয়েজ এ বিট্রেয়ার, বাট এটাও তো সত্য, ওয়ান্স এ লুজার ইজ অফটেন আ লুজার। Not always, but once a loser is frequently deemed as a loser. So there are exceptions though, so let's see. তো কথা হচ্ছে যে
পরাজিত যিনি হয়েছেন তাকে যদি বুঝতে না পারেন, তিনি যদি না বুঝতে না পারেন যে কেন তিনি পরাজিত হয়েছেন, তাছাড়া তিনি জয়ী হবেন কীভাবে? এনিওয়েজ, তবে এটাও দুঃখজনক যে 2024 সালের 5ই জানুয়ারির পরে বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাসকে মুছে ফেলার খুব চেষ্টা একটা চলছে, এবং সেই চেষ্টাকে কেন্দ্র করে সেই চেষ্টারই বিরুদ্ধে একটি গণমাধ্যমে একজন সঞ্চালক তিনি একটা কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে, আমি এখানে ছাড়ছি, আপনারা শুনলে আমি বিশ্বাস করি আপনাদেরও ভালো লাগবে এবং আপনারাও এখান থেকে চিন্তার কিছু খোরাক পাবেন। আপনার বাবা যিনি উনি খারাপ, কিন্তু ধরেন ওনার বাবা অনেক ভালো, এখন এই বাবাকে আপনার বাবা হয়ে উঠবেন কিনা, মানে প্রশ্নটা এরকম কিনা? না আমার মানে আমি এটা জানতে চাচ্ছি, মানে তুলনায় এখন আপনি কি আপনার বাবাকে ত্যাগ করে বলবেন যে না ঠিক আছে, মানে মাহবুব আজিজের বাবাই আমার বাবা? না, এটা তো হয় না কখনো। আরেকবার শুনি ক্লিপটা, তাই না? খুব ইন্টারেস্টিং, আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, আরেকবার আমরা এটা একটু শুনি। আপনার বাবা যিনি উনি খারাপ, কিন্তু ধরেন ওনার বাবা অনেক ভালো, এখন এই বাবাকে আপনার বাবা হয়ে উঠবেন কিনা, মানে প্রশ্নটা এরকম কিনা? না আমার মানে আমি এটা জানতে চাচ্ছি, মানে তুলনায় এখন আপনি কি আপনার বাবাকে ত্যাগ করে বলবেন যে না ঠিক আছে, মানে মাহবুব আজিজের বাবাই আমার বাবা? না, এটা তো হয় না কখনো। বাংলাদেশের অবস্থা তেমনই হতে বসেছে যে সত্যিকার বাবার অনেক দোষ ত্রুটি খুঁজে বের করে যে তার বাবা না, তারে নতুন করে বাবা বানানোর চেষ্টা করা হচ্ছে। তো আমি দর্শক শ্রোতাদের কাছে রিকোয়েস্ট করব যে বাংলাদেশ একটা অনন্য স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের মধ্যে দিয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং সেই ইতিহাসের অঙ্গাঙ্গির অংশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যারা আওয়ামী লীগ করি আমরা সগর্বে বলি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের একটি অনস্বীকার্য অংশ বাংলাদেশ আওয়ামী লীগ, not only from a philosophical basis, not only from a political basis, rather from a organizational basis also. স্বাধীনতা যুদ্ধের সাংগঠনিক যেই কাঠামো, সংগঠিত করার যে জায়গাগুলো, সেখান থেকে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে আলাদা করা সম্ভব নয়। আর আজকে যারাই যত বড় বড় কথা বলছেন তাদের কারোরই কোনো পরিচয় বা অবস্থান থাকতো না যদি বাংলাদেশ নামক এই দেশটি, যারে আপনার দেখলে ভালো লাগে না, স্পর্শ করতে ভালো লাগে না, চিন্তা করতে ভালো লাগে না, যেই দেশে থাকতে আপনার ভালো লাগে না, না থাকলে আপনার আমার অস্তিত্ব কোথায় থাকতো এটা চিন্তা করে দেখার বিষয় আছে। সো আব্বার পায়জামা যেমন খালুকে পিন্দানো যায় না, ঠিক একইভাবে নিজের বাবা ছেড়ে অন্যের বাবাকে নিজের বাবা বানানো যায় না। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, লেটস মুভ ফরওয়ার্ড, এবং আশা করতে থাকি, স্বপ্ন দেখতে থাকি যে বাংলাদেশ একটি সুন্দর দেশে রূপান্তরিত হবে, যেই দেশের মানুষ তার নিজের আত্মপরিচয়, আত্মসম্মানকে বিকিয়ে দিয়ে অন্যের বাবাকে নিজের বাবা বানানোর চেষ্টা করেন না। আসলে 5ই আগস্টের অভ্যুত্থানের পরে প্রাণ ভয়ে দেশের বাইরে আছি। আপনারা জানেন যে 4 আগস্ট 2024 সালে আমার দুটো বাড়ি আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, এবং কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে বাড়ি ঘরে আগুন দেওয়ার পরে সেখানে গিয়ে মানে বীর বাহাদুরি করা খুব কঠিন। তো আমিও ওইরকম একজন বীর বলে নিজেকে দাবি করি না, সুতরাং আমিও প্রাণ ভয়ে দেশের বাইরে আছি। তো এখানে অনেক লোকই দেখা যায় কমেন্ট করে দেশে এসে কথা বলেন না কেন। আরে ভাই, দেশে যদি এসে কথা বলা যেত আর আপনি যদি আমাকে হত্যা করার চেষ্টা না করতেন তাহলে দেশেই তো আমি থাকতাম। সুতরাং এসব অবান্তর কথা বলার তো কোনো মানে হয় না। ইউ ক্যানট এক্সপেক্ট দ্যাট আই এম গোইং টু কাম অ্যান্ড গিভ মাই লাইফ ফর ইউ। হু আর ইউ দ্যাট আই এম গোইং টু গিভ মাই লাইফ ফর ইউ? ইউ আর এ কিলার, ইউ আর এ mob leader. Why should I succumb or why should I সারেন্ডার টু ইউ? আমি তো বুঝতে পারছি না। আমাকে আত্মসমর্পণ, আমি যুদ্ধ করব, আমি সংগ্রাম করব, সবই করব, কিন্তু আপনার কাছে আমার আত্মসমর্পণ করতে হবে কেন?
এবং যেই মানুষদের কাছে নারী নিরাপদ না, শিশুরা নিরাপদ না, বৃদ্ধারা নিরাপদ না, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা নিরাপদ না, বাংলাদেশের আইনজীবীরা নিরাপদ না, সেখানে আপনি একটি চতুষ্পদী প্রাণী ছাগলের মতো আমাকে বলে ফেললেন দেশে আসেন না কেন, আর আমি আপনার কথায় লাফিয়ে চলে আসলাম। এভাবে তার জিনিসটা হয় না। সো ভিতরের জায়গাটাকে একটু জাগ্রত করা দরকার, একটু অন্যের সুবিধা অসুবিধা বোঝা দরকার। এটা গেল এক। আর 2 নাম্বার, আমি গতকালকে একটা 48 সেকেন্ডের গানের ক্লিপ ছেড়েছিলাম। মানে শখে মাঝে মাঝে গান গাই। আমার মা খুব প্রখ্যাত একজন সঙ্গীত শিল্পী ছিলেন। তো এক একজনের এক একটা শখ থাকে, কেউ বই পড়ে, কেউ গান গায়, কেউ সাঁতার কাটে, কেউ তারা দেখে, নক্ষত্র রাজি খুঁজে ফিরে বেড়ায়। তো সেই জায়গা থেকে আমারও একটা অন্যতম হবি হচ্ছে একটু মাঝে মাঝে গান টান গাওয়া। এখন আমি দিয়েছি এবং সেখানে অনেকে বলছে যে এই না হলে নেতা। তো ভাই, নেতা ভাত খায়, আপনি তো ভাত খান। নেতা ঘুমায়, আপনিও তো ঘুমান। আপনার সন্তান হয়, নেতার সন্তান হয় না। আপনি বিয়ে করেন, নেতা বিয়ে করে না। আপনি প্রেম করেন, ভালোবাসেন, নেতা প্রেম ভালোবাসে না। আমি কি আপনার সাথে মিথ্যাচার করব? আপনি কি মনে করতে চান যে বাংলাদেশের এমন কোনো নেতা আছেন যিনি হয়তোবা 2024-এর 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে অন্য দেশে গিয়ে 3 বেলার জায়গায় এখন 1 বেলা খায়? এমন কি ব্যাপারটা? তা তো না। আমি হৃদয় থেকে আপনার জন্য অনুভব করি কিনা, আমি আপনার জন্য যুদ্ধ করতে চাই কিনা, আমি আপনার জন্য প্রতিবাদ করতে চাই কিনা, আমি আপনার জন্য প্রতিরোধ গড়ে তুলতে চাই কিনা, আমি আপনার জন্য বিকল্প ব্যবস্থাপনা, উপদেশ, পরামর্শ নিয়ে চিন্তা করি কিনা, সেটাই একজন রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা, রাজনীতিবিদের কাজ। সুতরাং অগভীর কথা বলে আমাকেও আপনাদের কষ্ট দেওয়ার দরকার নেই, আপনাদেরও কষ্ট পাওয়ার দরকার নাই। তো ফর রেফারেন্স এই রেকর্ডিংটা একটু ছাড়ি, আপনারাও শোনেন। মনে অনেক কষ্ট, বুঝলেন? একটু মনকে শান্তি দেওয়ার জন্য 2 লাইন গান গেলাম। সেটাও যেভাবে গালাগালি করছেন, ভাই আল্লাহ কি আপনাদের রহম দেয় না? আমি জীবনকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি, রংপুর মিঠাপুকুরের মানুষকে ভালোবাসি। সঙ্গীত, সংস্কৃতি মানুষের বেঁচে থাকার অন্যতম এক অবলম্বন বলতে পারেন, খেয়া, নৌকার সাথে তুলনা করতে পারেন। এবং আমি খুব শক্তভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষদেরকে যদি সুন্দরভাবে বিকশিত করতে হয় এবং আমাদেরকে যদি কি বলে,
আমাদেরকে যদি সত্যিকার অর্থে একটা ভীতিহীন রাষ্ট্র তৈরি করতে হয়, তাহলে তো আমাদের চর্চাগুলো ঠিক রাখা দরকার। এবং আমি বিলিভ মি, মানে নট দ্যাট আই কেয়ার, বাট যারা ছদ্মবেশে ক্ষমতায় ছিলেন, মানে জামাতে ইসলামী শিবির, তাদের বট বাহিনীর লোকজনদের ভাষার প্রয়োগ দেখলে আমার ভিতরে ভয় তৈরি হয় যে এ কোন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং বিলিভ মি, আপনারা যখন কোনো সোশ্যাল মিডিয়ার পোস্টে একদম অগ্রহণযোগ্য অশ্রাব্য ভাষার প্রয়োগ দেখবেন, যেই লোকটি কমেন্ট করছে তার কমেন্ট এর উপরে ক্লিক করে তার প্রোফাইলে যাবেন, দেখবেন যে তারা কিন্তু ওই জামাতে ইসলামী, ওই শিবিরের লোকজন। এবং এই ক্ষেত্রেও এখানে কোনো ব্যতিক্রম নেই। এনিওয়েজ, যত দূরে থাকি, যেই অবস্থায় থাকি না কেন, আপনাদের সাথে সম্পর্ক চিরকাল থাকবে। সেই প্রসঙ্গে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা কথাকে আমি ভিডিও খুঁজে পেয়েছি ফেসবুকে, সেটা আপনাদের জন্য ছাড়ছি। সো আই হোপ ইউ লাইক ইট। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা অসম্ভব সুন্দর কথা আছে। তিনি বলেছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্কও বিচ্ছিন্ন হতে পারে, তবু ভালোবাসা থেকে যায়, হয়তো আক্ষেপে, নয়তো অপেক্ষায়। কি মারাত্মক কথা! আরেকবার শুনবেন নাকি? আসুন আরেকবার দিই। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা অসম্ভব সুন্দর কথা আছে। তিনি বলেছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্কও বিচ্ছিন্ন হতে পারে, তবু ভালোবাসা থেকে যায়, হয়তো আক্ষেপে, নয়তো অপেক্ষায়। যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক ছেদ হতে পারে, কিন্তু ভালোবাসা তো থেকে যাবেই, আক্ষেপে অথবা অপেক্ষায়। দেখা হবে নিশ্চয়ই। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তোমার মাঝে স্বপ্নের শুরু।